ঈদ স্পেশাল পর্বে ৪টি ভিন্ন স্বাদের মজাদার রেসিপি শেয়ার করছি আজকে। ঈদে সবার ঘরে কমবেশি এই আইটেমগুলো তৈরি করা হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের ভিডিওতে থাকছে ঝরঝরে সাদা পোলাওয়ের রেসিপি, সবথেকে সেরা স্বাদের গরুর মাংসের রেসিপি, আরও থাকবে ঘরোয়া অল্প মশলায় শামী কাবাবের রেসিপি, সাথে থাকবে পাকিস্তানের ভাইরাল জনপ্রিয় পেশোয়ারি বিফের রেসিপি। সবকটা রেসিপি খুবই সহজভাবে তৈরি করে দেখিয়েছি, আশা করছি ভালো লাগবে। প্রথমেই তৈরি করে দেখাবো ঝরঝরে সাদা পোলাও। প্রথমে এখানে নিয়ে নিব 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল। এখানে আমি চিনি গুঁড়া পোলাওয়ের চালটা নিয়েছি। এখন এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে খুবই ভালো করে চালটা ধুয়ে নিতে হবে। এভাবে হাত দিয়ে একটু কষলিয়ে চালটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে নিব যতক্ষণ পর্যন্ত ফ্রেশ পানিটা বের না হয়। দেখুন কত ময়লা বের হয়েছে। আমি কয়েকবার ধুয়ে নিয়েছি, দেখুন একদম ফ্রেশ পানি বের হয়েছে। এভাবে চালটা ভালোভাবে ধুয়ে নিব। আমি একটা ছাঁকনিতে দিয়ে দিয়েছি ভালোভাবে পানিটা ঝরে যাওয়ার জন্য। 5 মিনিট এভাবেই রেখে দিব। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে এখানে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়েছি। এখন দিয়ে দিব 2টা দারুচিনি, 2টা এলাচ, একটা তেজপাতা কেটে দিয়েছি। আমি এখানে বেরেস্তাটা তৈরি করছি না। বেরেস্তা তৈরি করে পোলাওটা রান্না করলে পোলাওয়ের কালারটা কালচে হয়ে যায়। এজন্য আমি আলাদাভাবে বেরেস্তাটা তৈরি করে নিব। তেল দিয়ে চালগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম হিটে রেখে অনবরত চালগুলো ভেজে নিতে হবে। পোলাওর ক্ষেত্রে অবশ্যই চালগুলো ভালোভাবে ভাজতে হবে, এতে করে ঝরঝরা হবে। আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে চালটা ভেজে নিয়েছি। চালটা ভাজা হলে বোঝা যাবে, নাড়ার সময় ঝনঝন একটা শব্দ হবে, তখনই বুঝবেন চালটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। বাটা মশলাটা আমি একদমই প্রথমে দিই নাই। অনেক সময় দেখা যায় চালটা ভাজতে ভাজতে মশলাটা পুড়ে যায়, এতে করে পোলাওর কালারটা কালচে হয়ে যায়। এজন্য চালটা পুরোপুরি ভাজার পরে বাটা মশলাটা দিয়ে কয়েক সেকেন্ড নেড়েচেড়ে নিতে হবে। আমি ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব 3 কাপ পরিমাণ গরম পানি, সাথে দিব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধ ও পানি মিলে এখানে 4 কাপ হয়েছে। আমি যেহেতু 2 কাপ চাল নিয়েছি তার জন্য ডাবল পানি 4 কাপ। যেহেতু এখানে 1 কাপ দুধ দেওয়া হয়েছে, এজন্য 3 কাপ পানি 1 কাপ দুধ দিয়েছি। দুধটা দিলে পোলাওটা সাদা হয়, খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। আপনারা দুধ দিতে না চাইলে এখানে 4 কাপ পানি দিবেন। এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব। এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে চালগুলো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। ফিরে এসেছি 5 মিনিট পর। এর মাঝে আমি একবার ঢাকনা তুলে নেড়েচেড়ে দিয়েছিলাম। দেখুন চালগুলো কিন্তু ভালোভাবে ফুটে গিয়েছে। এখন আমি উল্টে পাল্টে দিব, এতে করে সবগুলো চালই পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন এখানে দিয়ে দিব কিছু কাঁচামরিচ। এখন ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। অবশ্যই এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম লো হিটে রেখে পোলাওটা রান্না করতে হবে, এতে পোলাওটা একদমই পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি এখন পোলাওটা দমে রাখবো, এজন্য একটু চারিদিকে সমান করে দিয়েছি। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ঘি। এভাবে রান্নার শেষে ঘি দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। এখন ঢাকনা দিয়ে আরো 5 মিনিট দমে রেখে দিব। ফিরে এসেছি 5 মিনিট পর। এখন ভালোভাবে নেড়েচেড়ে উল্টে পাল্টে দিতে হবে, এতে করে ঘির ফ্লেভারটা সব জায়গায় পৌঁছে যাবে, টেস্ট অনেক ভালো আসবে। আমি ভালোভাবে উল্টে পাল্টে নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন পোলাওগুলো কিন্তু সাদা ধবধবে হয়েছে। পোলাওগুলো অনেক ঝরঝরা হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। আপনারা যতটুকু চাল নেবেন অবশ্যই মেপে নেওয়ার চেষ্টা করবেন। যে পর্যায়ে মেপে নেবেন তার ডাবল পানি দিলে এমন পারফেক্ট পোলাও তৈরি করতে পারবেন। চালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলাটা আমি বন্ধ করে দিব। এখন আরেকটু ভালোভাবে সেট করে নিব। আমি যেহেতু প্রথমে বেরেস্তা দিই নাই, এখন বেরেস্তা দিব। অনেক সময় দেখা যায় প্রথমে বেরেস্তাটা দিলে বেরেস্তার কালারটা ছড়িয়ে পোলাওয়ের কালারটা নষ্ট হয়ে যায়। এজন্য সবশেষে এমন বেরেস্তা দিয়ে 5 মিনিটের মতো দমে রাখলে বেরেস্তার স্ট্রং ফ্লেভার পাওয়া যায় পোলাওতে, খেতেও কিন্তু ভালো লাগে।
আমি ঢাকনা দিয়ে 5 মিনিট দমে রেখে দিব। অবশ্যই কিন্তু এ পর্যায়ে চুলাটা বন্ধ রাখতে হবে। 5 মিনিট পর ফিরে এসেছি, ঢাকনা তুলে নিয়েছি। এখন ভালোভাবে উল্টে পাল্টিয়ে মিশিয়ে নেব বেরেস্তার সঙ্গে। দেখে বুঝতে পারছেন পোলাওগুলো কতটা ঝরঝরে হয়েছে, দেখতেও কিন্তু সাদা হয়েছে, কালারটা নষ্ট হয় নাই। পোলাওটা রান্না আমার পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন পোলাওটা পরিবেশন করে নিব। এই রেসিপিটি ফলো করে তৈরি করলে একদমই পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। আমি পোলাওটা পরিবেশন করে নিয়েছি, কিছু বেরেস্তা দিয়ে ডেকোরেশন করে নিব। তৈরি হয়ে গেল ঝরঝরে পোলাও। এখন শেয়ার করব সেরা স্বাদের গরুর মাংসের রেসিপি। যারা নতুন রাঁধুনি আছেন আশা করছি একটু হলেও উপকারে আসবে। মাংস রান্না করার জন্য এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এখানে হাড়, চর্বি, সলিড মাংস সহ নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। সব মশলা দিয়ে মাংসটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাংসটা ভালোভাবে মাখিয়ে আমি 10 মিনিটের মতো মেরিনেট করতে রেখে দিব। অবশ্যই একটু মেরিনেটের জন্য রেখে দিবেন, এতে করে মাংসের টেস্টটা অনেক ভালো আসে। আমি হাত দিয়ে খুবই ভালোভাবে মশলাটা মাংসের সঙ্গে মেখে নিয়েছি। এখন 10 মিনিট মেরিনেট করতে রেখে দিব। এদিকে আমি চুলাতে কড়াই বসিয়ে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এখন এখানে দিয়ে দিব 3টা এলাচ, 3টা লং, 3টা দারুচিনি, কিছু সাদা গোলমরিচ, কিছু তেজপাতা কেটে দিয়েছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে, এতে সুন্দর একটা সুঘ্রাণ হবে। পেঁয়াজগুলো ভেজে লালচে করা লাগবে না, একটু নরম করে ভেজে নিতে হবে। দেখুন আমি মিনিট খানেক ভেজে নিয়েছি, পেঁয়াজগুলো নরম হয়ে গিয়েছে। এখন এখানে মাখিয়ে রাখা গরুর মাংস দিয়ে দেব। মাংসগুলো কিন্তু আমি 10 মিনিট ম্যারিনেট করে নিয়েছি। মশলা দিয়ে মাখা সবটুকু মাংস আমি দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে তেলের সঙ্গে একটু ভেজে নিতে হবে। আমি এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি দিই নাই। কষানোর সময় আমি এক্সট্রা কোনো পানি দিব না। মাংসটা কিছুক্ষণ জাল করার পরে এমনি মাংস থেকে পানি ছেড়ে দিবে, সেই পানি দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। পানি দিয়ে কষালে মাংসের টেস্টটা অতটা ভালো আসে না, এজন্য পানি ছাড়াই কষাতে হবে। এখন এখানে দিয়ে দিব 3টা দেশি রসুনের কোয়া, দিয়ে দিব কিছু আস্ত শুকনো মরিচ চিড়ে নিয়েছি। এভাবে আস্ত শুকনো মরিচ ও রসুন দিলে মাংসের টেস্টটা অধিক হারে বেড়ে যায়, খেতে অসম্ভব মজা লাগে। আপনারা পছন্দ না করলে এটা স্কিপও করতে পারেন। আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর। দেখুন মাংস থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এই পানিটা দিয়ে ভালোভাবে কষিয়ে মাংসটা 80% মতো সিদ্ধ করে নিতে হবে। এজন্য এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম হিটে করে দিব। আমি খুবই ভালোভাবে নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। ফিরে এসেছি 15 মিনিট পর। এর মাঝে আমি কয়েকবার ঢাকনা তুলে নেড়েচেড়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে। দেখুন অনেকটাই কিন্তু পানি শুকিয়ে এসেছে, মাংসটাও 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা চেষ্টা করবেন মাংসটা কষানোর সময়ই 80% মতো সিদ্ধ করে নিতে। আমি এখন মশলার সঙ্গে মাংসটা ভালোভাবে ভেজে নিব। মশলাটার সাথে মাংসটা যতটা ভালোভাবে কষাবেন টেস্টটাও কিন্তু ততটাই ভালো আসবে। কষানো হয়ে গিয়েছে, এখন এখানে সিদ্ধ করার জন্য 2.5 কাপের মতো পানি দিব। অবশ্যই এখানে গরম পানিটা দিয়েছি, আপনারাও গরম পানিটা দিবেন, এতে করে মাংসটা তাড়াতাড়িও সিদ্ধ হবে, টেস্টটাও কিন্তু ভালো আসবে। এখন ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি। এখন এখানে আমি কয়েকটা আলু দিয়ে দিব। আমার ঘরে যেহেতু বাচ্চা আছে এজন্য আমি আলু দিয়েছি, আপনারা আলু পছন্দ না করলে স্কিপ করতে পারেন। এখন আলু দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব বেশ কিছুক্ষণ। ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে দিব।
মাংসের ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে লবণটা টেস্ট করে নিবেন। এখন এখানে একটা স্পেশাল গুঁড়া মশলা অ্যাড করব। এজন্য আমি একটা শুকনা কড়াইতে 1 চা চামচ পরিমাণ জিরা, 2টা এলাচ, একটা দারুচিনি হালকা টেলে নিয়ে গুঁড়া করে নিয়েছি। এই মশলাটা আমি এখন মাংসের মধ্যে দিয়ে দিব। এই মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মাংসের টেস্টটা অনেক বেড়ে যায়, খেতে অসম্ভব মজা লাগে। গুঁড়া মশলাটা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট মতো জাল করে নিব। ফিরে এসেছি 4 মিনিট পর। আমি ভালোভাবে জাল করে নিয়েছি। ঝোলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে ঘন হয়ে এসেছে। কালারটা দেখুন, কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। টেস্টটাও কিন্তু অসম্ভব মজা। আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখিয়ে দিচ্ছি ঝোলের পরিমাণটা আমি কেমন রেখেছি। দেখুন, ঝোলটা কিন্তু অনেকটাই ঘন করে রেখেছি। খেতে কিন্তু অসম্ভব মজা হয় এভাবে তৈরি করলে। ঈদে আপনারা ঝটপট এভাবে তৈরি করে দেখতে পারেন। এখন আমি পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল খুবই মজাদার গরুর মাংসের ভুনা। এই মাংসের রেসিপিটা সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু একদমই জমে যাবে। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমি খুবই সহজে তৈরি করে দেখিয়েছি। আপনারাও চাইলে ঈদে এভাবে ঝটপট এই রেসিপিটি তৈরি করে দেখতে পারেন। এখন তৈরি করে দেখাবো ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে গরুর মাংসের শামী কাবাব রেসিপি। প্রথমে এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ ছোলা বুটের ডাল। ডালটা আমি 3 থেকে 4 ঘন্টা নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম। 3 থেকে 4 ঘন্টা নর্মাল পানিতে ভিজিয়ে রাখার পর ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব আমি 400 গ্রামের মতো গরুর মাংস। 400 গ্রাম গরুর মাংসের জন্য হাফ কাপ পরিমাণ বুটের ডাল নিয়েছি। এই রেশিওতে ডাল ও মাংস নিলে কাবাবটা পারফেক্ট হবে। মাংসটা আমি একদমই ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখানে একদমই সলিড মাংস নিয়েছি, কোনো রকম তেল, চর্বি, হাড় থাকা যাবে না। এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 2টা পেঁয়াজ কুচি, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। কাবাবে একটু ঝাল বেশি হলে খেতে ভালো লাগে। 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি 2টা এলাচ, 3টা দারুচিনি, তেজপাতা। আরো দিয়ে দিব এখানে 4 টেবিল চামচ পরিমাণ রান্নার সাদা তেল। অবশ্যই তেলটা দিতে হবে। এখন সবকিছু ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। চুলাটা কিন্তু এ পর্যায়ে বন্ধ আছে। আমি সবকিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন চুলাটা আমি জ্বালিয়ে দিব। এখন এখানে সবকিছু সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিব। অবশ্যই এখানে একটু বেশি পরিমাণ পানি দিতে হবে, এতে করে মাংস ডালগুলো ভালোভাবে সিদ্ধ হবে। আমি একটু সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এ পর্যায়ে প্রেসার কুকারে দিয়েও সিদ্ধ করে নিতে পারেন। আমি এখানে চুলার জালটা মিডিয়াম হিটে রেখে ভালোভাবে সবকিছু সিদ্ধ করে নিব। ফিরে এসেছি 1 ঘন্টা পর। মাংস ডালগুলো কিন্তু এখন ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এর মাঝে আমি কয়েকবার ঢাকনা তুলে নেড়েচেড়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে। দেখুন সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু এখনো এক্সট্রা একটু পানি রয়েছে। এখন একটু জাল করে এই পানিটা শুকিয়ে নিব। বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। দেখুন পানিটা কিন্তু ডাল ও মাংসের গায়ে গায়ে লেগে গিয়েছে। এ পর্যায়ে এগুলো চুলা থেকে নামিয়ে নিব। আমি ঠান্ডা করে নিয়েছি। এখন এখানে যে আস্ত মশলাগুলো দিয়েছিলাম সেগুলো তুলে নেব। এগুলো ভালোভাবে তুলে নিয়েছি। ডাল ও মাংসগুলো ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। দেখুন ডালটা খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, মাংসটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা ব্লেন্ডার জার নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো ডাল ও মাংস দিয়ে নিয়েছি। এগুলো ভালোভাবে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটাতেও পিষে নিতে পারেন। আমি সবকিছু ভালোভাবে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন অবশ্যই সবকিছু পুরোপুরি মিহি করবেন না, মাংসগুলো একটু আঁশ রাখবেন, এতে করে কাবাবটা খেতে ভালো লাগবে। এখন এখানে দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা, দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি,
এখন সবকিছু ভালোভাবে মেখে নিব। এখানে আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটাও দিতে পারেন, তবে আমি যেহেতু ফ্রোজেন করব এজন্য পেঁয়াজের বেরেস্তাটা দিয়েছি। পেঁয়াজের বেরেস্তাটা দিলে কাবাবের টেস্টটা যেমন ভালো আসে, তেমন ফ্রোজেন করলেও কোনো পেঁয়াজের কাঁচা গন্ধটা থাকে না। সবকিছু ভালোভাবে মেশানোর পর এখানে একটা ডিম দিয়ে দিয়েছি। ডিমটা দিয়ে সবকিছু ভালোভাবে মেখে নিব। ডিমটা দিয়েছি বাইন্ডিং এর জন্য। ডিম ছাড়া কিন্তু ভাজতে যাবেন না, এতে করে সবকিছু খুলে আসবে ভাজার সময়। অবশ্যই ডিমটা দিয়ে খুবই ভালো করে মেখে তারপর কাবাবগুলো ভাজতে হবে। আমি খুবই ভালোভাবে ডিমটা দিয়ে মেখে নিচ্ছি। আমার এখানে একটা ডিমই লেগেছে। আপনারা বেশি পরিমাণে করলে সেক্ষেত্রে ডিমের পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিবেন। আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন হাতটা ধুয়ে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি, কাবাবের শেপ দিব। এখন এখান থেকে পরিমাণ মতো নিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে গোল করে নিব। তারপরে দুই হাতের তালুতে এভাবে গোল করে নিয়ে একটু চাপ দিয়ে চ্যাপ্টা করে নিব। দেখুন ভালোভাবে একটা কাবাব তৈরি হয়ে গিয়েছে। এখন চারপাশটা ভালোভাবে চেপে মসৃণ করে নেব, যেন কোনো ফাটল না থাকে। অবশ্যই যেন কোনো ফাটল না থাকে। একটা তৈরি করে নিয়েছি, আর একটাও তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি বোঝার সুবিধার্থে। এখান থেকে প্রয়োজন মতো নিয়ে নিয়েছি। আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করছি। আমি এখানে আমার পছন্দ মতো সাইজ অনুযায়ী করছি। আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। অবশ্যই চেষ্টা করবেন কোনো কাবাবের জন্য ফাটল না থাকে। আমি সবগুলো সেম ভাবে তৈরি করে নিয়েছি। এখানে আমার বেশ কয়েকটা কাবাব হয়েছে। এখান থেকে আমি কিছু ফ্রোজেন করব, এর জন্য একটা এয়ারটাইট বক্স নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো কাবাবগুলো দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো কাবাব দিয়ে নিয়েছি। এখন ঢাকনা আটকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এভাবে 1 থেকে 2 মাস ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন। বাকি কিছু আমি ভেজে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে পরিমাণ মতো তেল আমি গরম করে নিয়েছি। তেলটা হালকা গরম করে এখানে কাবাবগুলো দিয়ে দিব। অতিরিক্ত গরম তেলে কাবাবগুলো দিতে যাবেন না, এতে করে কাবাবগুলো অনেক সময় ফেটে যেতে পারে। এখানে কাবাবগুলো একটু ডুবো তেলে ভেজে নিতে হবে। চুলার জালটা মিডিয়াম হিটে রেখে কাবাবগুলো আমি ভেজে নিব। কিছুক্ষণ পর কাবাবগুলো আমি উল্টে দিচ্ছি, যেন অপর পিঠটাও ভালোভাবে ভাজা হয়। বেশ কিছুক্ষণ ধরে আমি কাবাবগুলো ভেজে নিয়েছি। দেখুন লালচে একটা কালার চলে এসেছে। এখন কাবাবগুলো আমি তেল থেকে তুলে নিব। কাবাবগুলো ভাজার সময় এভাবে ফেনা উঠতে পারে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নাই। যেহেতু আমরা ডিম দিয়ে কাবাবগুলো মেখেছিলাম, এজন্য ফেনা হয়েছে, তাছাড়া কোনো সমস্যা নাই। বাকি কাবাবগুলো সেম ভাবে ভেজে নিব। তৈরি হয়ে গেল ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে অসম্ভব স্বাদের গরুর মাংসের শামি কাবাব। গরম ভাত, পোলাও যে কোনো কিছুর সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই রেসিপি ফলো করে তৈরি করলে কোনোভাবে একটা কাবাবও ফেটে যাবে না বা নষ্ট হবে না। এখন তৈরি করে দেখাবো কোনো রকম তেল মশলা ছাড়া ভাইরাল পেশোয়ারি বিফ। পেশোয়ারি বিফ তৈরি করার জন্য এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংসগুলো একটু বড় পিস করে রাখতে হবে। এখানে চর্বি, সলিড মাংস, হাড় সহ নিয়েছি। মাংসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে মাংসের সঙ্গে ভালোভাবে মেখে নিব। লবণ দিয়ে মাংসটা খুবই ভালোভাবে মেখে নিয়েছি। এখন আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেব। এতে করে মাংসের মধ্যে লবণটা ভালোভাবে প্রবেশ করবে, মাংসটাও সফট হয়ে যাবে। আধা ঘন্টা পর মাংসগুলো রান্নার জন্য কড়াইতে নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব কয়েকটা আলু। আলুগুলো ওপরে খোসাটা পরিষ্কার করে আস্ত করে রেখেছি। দিয়ে দিব 2টা টমেটো। টমেটোটা মাঝখান থেকে কেটে দিয়েছি। দিয়ে দিব 4টা পেঁয়াজ। পেঁয়াজগুলোর ওপরে খোসা ফেলে আস্ত রেখেছি। দিয়ে দিব 4-5টা আস্ত রসুন। অথেন্টিক পেশোয়ারি বিফে আদা ইউজ করে না, এজন্য আদাটা স্কিপ করে গেলাম। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আস্ত গোলমরিচ। এখানে মশলা হিসেবে শুধু গোলমরিচটাই যাবে। দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিবেন, যেহেতু প্রথমে লবণ দিয়ে মাংসটা মাখিয়ে নিয়েছিলাম। দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ।
এখন দিয়ে দিব 1 চা চামচের মতো ঘি। এখানে অবশ্যই ঘিটাই ব্যবহার করতে হবে, কোনো তেল ব্যবহার করা যাবে না। ঘি ব্যবহার করলেই পেশোয়ারি বিফের অথেন্টিক টেস্টটাই পাওয়া যাবে। এখন আমি সবকিছু একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অনেকেই মাংসটা ঘি দিয়ে আগে ভেজে নেন, এতে কিন্তু অথেন্টিক পেশোয়ারি বিফের টেস্টটা পাওয়া যাবে না। এভাবে রান্না করলেই পাওয়া যাবে। আমি 1.5 থেকে 2 মিনিট মতো ভালোভাবে সবকিছু নেড়েচেড়ে নিয়েছি। এখন এখানে সিদ্ধ করার জন্য পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। অবশ্যই এখানে ফুটন্ত গরম পানি দিতে হবে। এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে মাংসটা রান্না করার জন্য এমনভাবে পানি দিতে হবে যেন মাংসটা পানির নিচে থাকে। দেখুন আমি বেশ পরিমাণ পানি দিয়েছি মাংসটা রান্না করার জন্য। এখন একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে মাংসগুলো প্রেসার কুকারে দিয়ে দিতে পারেন, এতে করে সময় কম লাগবে, খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। তবে আমি প্রেসার কুকারে দিচ্ছি না, এভাবে চুলাতে মিডিয়াম লো হিটে রেখে মাংসগুলো রান্না করব। যতটা লো হিটে এই পেশোয়ারি বিফটা রান্না করা যায় ততটাই মাংসগুলো সফট হয়, খেতে অনেক ভালো লাগে। আমি চুলাতে একদমই লো হিটে মাংসগুলো রান্না করব। মাংসটা ঢাকনা দিয়ে দিচ্ছি। ফিরে এসেছি 2.5 ঘন্টা পর। চুলার জালটা কিন্তু সেম লো হিটেই দেয়া ছিল। এখন সবকিছু একটু ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিব আমি 1 চা চামচের মতো ঘি। এতে করে পেশোয়ারি বিফের মধ্যে ঘির স্ট্রং ফ্লেভারটা পাওয়া যাবে, খেতে আরো অসম্ভব মজা লাগবে। সবকিছু নেড়েচেড়ে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। কোনো রকম ভারী মশলা তেল ছাড়া খুবই মজাদার পেশোয়ারি বিফটা তৈরি হয়ে গিয়েছে। দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। পেশোয়ারি বিফটা পুরোপুরিভাবে কমপ্লিট। এখন নামিয়ে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল পাকিস্তানের খুবই জনপ্রিয় তেল মশলাবিহীন পেশোয়ারি বিফ। দেখুন এই পেশোয়ারি বিফের ঝোলটা খেতে কিন্তু অসম্ভব মজা। একবার খেলে এর স্বাদটা মুখে লেগে থাকবে, এতটাই মজার হয়। আর মাংসগুলো কতটা সফট হয়ে গিয়েছে দেখুন। একবার হলেও এই পেশোয়ারি বিফটা ট্রাই করবেন। আশা করছি এই স্বাদটা কখনো ভুলতে পারবেন না, এতটাই মজার হয়। আজকের মতো এ পর্যন্তই। আবারও হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।